উত্তম কুমারের তো মাথায় হাত, টাকাটা না পেলে তো শুটিং হবে না। তরুণ কুমারও সেই সময় বম্বেতে, লাখ চারেক টাকা দরকার। তিনি নিজে যদিও বললেন, আমি একদম নতুন, আমায় দর্শক নেবে না, তার চেয়ে বরং বেনু দিকে নিন। সেই সময়ে উত্তম কুমার রয়েছেন বোম্বেতে। ছোটি সি মুলাকাত ছবির কাজ নিয়ে উনি তখন খুবই ব্যস্ত। তখন উনি ভীষণ সমস্যায় পড়েছেন। প্রায় লাখ চারেক টাকা দরকার। টাকাটা সেন্ট্রাল সার্কিটের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সেই ডিস্ট্রিবিউটররা টাকা দিতে পারল না কোনো বিশেষ কারণে। উত্তম কুমারের তো মাথায় হাত, টাকাটা না পেলে তো শুটিং হবে না। তরুণ কুমারও সেই সময় বম্বেতে। মহানায়ক নির্দেশ দিলেন ভাই তরুণ কুমারকে, বুড়ো, তুই কলকাতায় গিয়ে প্রথমেই অসিত চৌধুরীর কাছে যা। ওনাকে না পেলে সোজা চলে যাবি ডিএন ভট্টাচার্যের কাছে। কিছু টাকা অন্তত জোগাড় করতেই হবে। দাদার নির্দেশ মতো তরুণ কুমার চলে গেলেন কলকাতায়, এবং কলকাতায় এসেই প্রথমেই গেলেন ছায়াবাণীর অসিত চৌধুরীর কাছে। কিন্তু সেই সময় অসিতবাবু কলকাতায় নেই, উনি গেছেন বোলপুর। কলকাতায় ফিরতে কদিন দেরি হবে। সময় নষ্ট না করেই তরুণ কুমার চলে গেলেন দেবেন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে, যাকে সেই সময় সকলে ডিএন ভট্টাচার্য নামেই এক ডাকে চিনত। পিতা সচ্চিদানন্দ ভট্টাচার্যও ছিলেন বিরাট নামকরা শিল্পপতি। ডিএন ভট্টাচার্য মেট্রোপলিটন ইন্স্যুরেন্সের সঙ্গেও যুক্ত ছিলেন। তরুণ কুমারের থেকে তিনি সমস্যার কথা শুনলেন। তারপর তিনি তার ট্রাভেল এজেন্টকে ফোন করে টি চ্যাটার্জির নামে পরের দিন বোম্বের ফ্লাইটের একটা টিকিট করতে বললেন। তারপর ভেতরে গিয়ে কিছুক্ষণ পর একটি ব্রিফকেস নিয়ে এসে তরুণ কুমারকে বললেন, বাড়িতে বেশি টাকা নেই, 1 লাখ টাকা রয়েছে। 1 লাখ টাকা ক্যাশ দিলাম, আর 1 লাখ টাকা ড্রাফট দিচ্ছি। এই নিয়ে উত্তমকে আপাতত কাজ করতে বলো, তুমি কালকেই বম্বে চলে যাও। তরুণ কুমার বললেন, এতগুলো টাকা দিলেন, একটু কিছু লেখালেখি করে রাখলে ভালো হতো না? এই কথা শুনে ডিএন ভট্টাচার্য হেসে বললেন, আমি নিজে ব্যবসায়ী মানুষ, মানুষ চিনতে আমার ভুল হয় না। তাছাড়া তোমরা দুই ভাই আমার অত্যন্ত স্নেহের পাত্র, তোমাদের দরকারে এইটুকু কাজে লাগতে পারলাম, এটাই বড় কথা। এরপর কলকাতায় ফিরে উত্তম কুমার গেলেন দেবেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। কৃতজ্ঞতা জানিয়ে উত্তমবাবু বললেন, টাকাটা ফেরত দিতে ওনার একটু সময় লাগবে। উত্তরে ডিএন ভট্টাচার্য বললেন, তুমি সুবিধে মতোই ফেরত দিও, যতটা পারবে নগদ দিও, আর যেটা বাকি থাকবে সেটা আমার প্রযোজিত ছবিতে কাজ করে শোধ করে দিও। এই প্রস্তাবে এক কথায় রাজি হলেন মহানায়ক। শুরু হয়ে গেল একটি ছবি তৈরির প্রস্তুতি পর্ব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সেই ছবির চিত্রনাট্য লিখলেন ডাক্তার বিশ্বনাথ রায়। ডিএন ভট্টাচার্যের মেট্রোপলিটন বিল্ডিং এর ফ্ল্যাটে স্ক্রিপ্ট পড়া হলো। নায়িকার ভূমিকায় নেওয়া হলো নবাগতা আরতিকে। তিনি নিজে যদিও বললেন, আমি একদম নতুন, আমায় দর্শক নেবে না, তার চেয়ে বরং বেনু দিকে নিন। নবাগতা নায়িকাকে সাহস জোগালেন স্বয়ং উত্তম কুমার। সবকিছু ফাইনাল হয়ে শুরু হলো ছবির শুটিং। ছবির নাম রাজদ্রোহী। কি ভাবছেন, ভুল বললাম? রাজদ্রোহী ছবির নায়িকার নাম আরতি হলো কি করে, তাই তো? ঠিকই বলেছি। সেই নবাগতা নায়িকার নাম ছিল আরতি, কিন্তু সেই নাম পাল্টে ছবির জন্য তার নাম দেওয়া হয় অঞ্জনা। উত্তম কুমার ও অঞ্জনা ভৌমিক অভিনীত, নীরেন লাহিড়ী পরিচালিত এই রাজদ্রোহী মুক্তি পেয়েছিল 1966 সালের 25শে মার্চ। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।